নিন্দুকেরা তো অনেক কথা বলে, কিন্তু সব কথায় কান দিলে চলে? এই সরকারের আমলে একাধিক অগ্নিকাণ্ডের অভিযোগ করে দুষ্টু লোকেরা, একাধিক অভিযোগে বিদ্ধ করেছে এই রাজ্যের সরকারকে। অথচ দেখুন যে এই সরকারের আমলে দমকল মন্ত্রী এমন কোন জায়গা আছে কি যেখানে আগুন লেগেছে খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাননি? এমন বহু জায়গা রয়েছে যেখানে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গিয়েছেন, কথা বলেছেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তাদের অভাব অভিযোগ শুনেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। অথচ তারপরেও রাজনীতি করা হয়েছে লাগাতার, এই অভিযোগ উঠছে। খিদিরপুরের যে ঘটনা ঘটলো তার সঙ্গেও রাজনীতি জুড়ে গেল। কিভাবে? এই ঘটনা ঘটার পর মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন, কথা বললেন, ব্যবসায়ীদের সঙ্গে আশ্বাস দিলেন। এটা তো খুব স্বাভাবিক ঘটনা, এর জন্য বিরাট পড়াশোনার দরকার নেই। যেভাবে ওই বাজার পুড়ে ছাই হয়ে গিয়েছে তাতে সরকারের তরফ থেকে কিছুটা সময় তো লাগবেই, সেই সময়টা তো দিতেই হবে। খুঁচিয়ে ঘা করতে চান যদি কেউ, রাজনীতি করতে চান যদি কেউ, সেটা আলাদা কথা। রাজনৈতিক কোনো কম্পালশন কারোর থেকে থাকলে সেটা আলাদা কথা। কিন্তু যেভাবে আগুন লেগেছে দেখুন ছবিটা, গতকাল দিনভর দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। এই আগুন 1300 দোকান পুড়ে ছাই হয়ে যাওয়া, 1300 দোকান। জুন মাস, জুলাই, অগাস্ট, মাঝে 2 মাস, তারপরেই দুর্গাপুজো, তারপরেই একাধিক উৎসবের মরশুম। আর ঠিক তার আগে যখন এই ঘটনা ঘটছে তখন যেমন কষ্ট হচ্ছে সাধারণ মানুষের, ওই এলাকার যেমন কষ্ট হচ্ছে ওই এলাকার ব্যবসায়ীদের, যাদের দীর্ঘ সময় ধরে, বছরের পর বছর ধরে পূর্বপুরুষ তারা এই দোকান করেছেন, চোখের সামনে পুড়তে দেখছেন, চোখের জল ছাড়া আর কি বেরোবে? আর তখন সেখানে দাঁড়িয়ে যদি কেউ রাজনীতি করেন তাহলে সেটা কখনো বরদাস্ত করা যায় কি? মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন সময় দিতে হবে, একটু সময় লাগবে, যে অবস্থা হয়ে রয়েছে, যেভাবে পুড়ে গিয়েছে। কিন্তু সেটা নিয়েও রাজনীতি করা হচ্ছে, রাজনীতি করছে বিরোধী দল বিজেপি। অভিযোগ উঠছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওখানে গেলেন, দেখলেন, ঘটনাস্থল ঘুরে দেখলেন, মঞ্চ তৈরি করে যে বক্তব্য রাখলেন তার মধ্যে পাশে থাকার আশ্বাসের তুলনায় রাজনীতি করা হচ্ছে, অভিযোগ এটাই উঠল। কিন্তু এই সব কিছুর মধ্যেও কেন অন্তর্ঘাত তত্ত্ব নিয়ে কথা হচ্ছে? আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে, এবং শুরুতেই অন্তর্ঘাত কেন বলা হচ্ছে? এখানকার বাসিন্দারা, এখানকার ব্যবসায়ীরা নির্দিষ্টভাবে অভিযোগ করছেন শর্ট সার্কিটের। কি হয়েছিল এই আগুন লাগার ঠিক আগে? দেখুন, আমার দাদু দিকে দোকান আছে, আমার দাদু চালাচ্ছিল, 2বার লাইন শর্ট সার্কিট করা হয়েছে। রবিবারে রাত্রিবেলা লাইনটা একটু পানির মধ্যে অফ হয়ে যায়, আমার ঘুম ভেঙেছে, আবার লাইন এসছে, এখানে পুরো আগুন ধরে নিয়েছে। মানে এই লাইনটা যে অফ হচ্ছে, চলে যাচ্ছে, আসছে, এটা কি শুধু মার্কেটের না বাইরের সব জায়গাতে? যেটা প্রথমে গেছিল মার্কেটে শুধু, কিন্তু যখন প্রথমবার হয়েছে তারপর লাইন এসছে, তখন আমার বাইরে বেরিয়েছি, দেখছি পুরো আগুন ধরে নিয়েছে। তারপরে মানে 1.5 ঘন্টা পরে ফায়ার এসছে, আমরা ভোল্টেজ বেশি হয়ে লাইন এসছে। গতকাল আপনাদের মনে থাকবে মালারায় একটা প্রতিক্রিয়া, খুব স্পষ্টভাবে উনি বলছেন যে এর পেছনে কি রয়েছে সেটা ফরেনসিক না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। কিছু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেটার সঙ্গে রাজনীতি না করলেই কি নয়? মালারায় বলছেন ফরেনসিক না হলে বোঝা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওখানে পৌঁছে ওখানকার মানুষের সঙ্গে কথা বলে যে আপনাদের পাশে আমরা আছি, সরকার আছে, বানিয়ে দেওয়া হবে আপনাদের যা ক্ষতি হয়েছে, কিন্তু মিনিমাম সময় লাগবে। আমি আবার বলছি, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। একদিনের মধ্যে কেউ যদি ওই এলাকায় গিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, আমি আবার বলছি, তাহলে বাংলার মানুষের কাছ থেকে তারা আরো দূরে চলে যাবে যদি এটা ভোটের রাজনীতি হয়ে থাকে। মালারায় গতকাল কি বলেছিলেন শোনাবো আপনাকে, দেখুন। একটার পর একটা বাজার এরকম মানে অসাবধানতার ফলে এইভাবে ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে আগুন অগ্নিসংযোগে। এটা খুব খারাপ। এখন পরিস্থিতি কতটা কি ছিল, কোথায় গাফিলতি ছিল
বা অন্তর্ঘাত কিনা সেসব তো কিছুই জানি না। সেগুলো আগামী দিন নিশ্চয়ই ফরেন্সিক হলে সবটা জানা যাবে, তখন আমরা বলতে পারবো কেন কি বিদ্যা। ফরেন্সিক না হলে অনেক কিছু বোঝা যাবে না, কিন্তু বিরোধী দলনেতা বুঝতে পেরে গিয়েছেন এটা ম্যানমেড। আমি শোনাবো উনি কি বলেছেন আজকে ঠিক, কিন্তু তার আগে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সময় লাগবে একটু কিন্তু পাশে রয়েছে সরকার। বলেছেন কি বলেছেন গতকাল মাননীয়, দেখুন। কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে, যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তিহারতে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার, সেটা না জানলে আপনি কাকে দেবেন, অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে, আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। এবার শোনাই বিরোধী দলনেতা, তিনি গিয়ে বলছেন ফরেন্সিক হলো না, সম্পূর্ণ তদন্ত হলো না। বিরোধী দলনেতা কি বলছেন? ম্যানমেড। উনি জানেন, উনি বুঝতে পেরেছেন ম্যানমেড, এটাই ধরে নিতে হবে। নাহলে বলছেন কি করে, কোনো তদন্ত হয়নি তো, এখনো শেষ হয়নি তো এখনো তদন্ত। কিন্তু বিরোধী দলনেতার এই বক্তব্য ম্যানমেড, দেখুন। হ্যান্ডমেড একদম সে ফুল একটা বলবেন, একদম সে বলবেন টাকার জন্য, একদম সে বলবেন টাকা মারা কোম্পানি কিএনসি হ্যান্ডমেড একদম সে ফুল একটা বলবেন, একদম সে বলবেন টাকার জন্য, একদম সে বলবেন টাকা মারা কোম্পানি। আজকে দমকল মন্ত্রী মাননীয় সুজিত বসু তিনি বিধানসভায় বক্তব্য রেখেছেন, আমি শোনাবো কি বলেছেন, কিন্তু একটা অংশ এখানে একটু না শুনিয়ে পাচ্ছি না। সুজিত বসু বলছেন এইসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, কে আগুন লাগাচ্ছে আর কে আগুন নেভাচ্ছে এই রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে কিনা আগামী সময় আলোচনায় আমি ডেফিনেটলি তোলার চেষ্টা করব, জানার চেষ্টা করব, কিন্তু খুব ছোট করে সুজিত বসু কি বলছেন মানুষ সব দেখছেন। এবং ফিরাদ হাকিম আগুন লাগাচ্ছেন, কোশ্চেনে আমরা কোনো উত্তর দিতে চাই না, সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে নেভাচ্ছে, এটা সবাই জানে। আর এই করে চলবে না, সস্তা রাজনীতি, গিমিক রাজনীতি বেশি দিন চলে না। দেখুন এই বাংলায় যা হয়, যতটুকু হয়, আমি অন্য কোনো রাজ্যের কথা বলছি না, কারণ ইস্যুটা যেহেতু আমার রাজ্যে, এই রাজ্যের বুকে যা যা হয়, যা ঘটনা ঘটছে, এই ধরুন বিগত 5-7 বছরে আরো বেশি করে দেখা যাচ্ছে, সেটা নিয়েই, সেই ইস্যু নিয়ে অরাজনৈতিক কোনো ইস্যু হলে সেটাকে নিয়েও রাজনীতি হচ্ছে। হ্যাঁ, এবার এটা অনেকে বলবেন যে অরাজনৈতিক বলে কোনো শব্দের অস্তিত্বই তো নেই, কিন্তু জোর করে রাজনীতিকরণ করা বা কোনো নোংরা রাজনীতি করা, আপত্তি থাকে সাধারণ মানুষেরও সেখানে। আজকে যারা আগুন পোড়ালো, যাদের সমস্ত কিছু, যাদের স্বপ্ন আগুন পুড়িয়ে দিল, যদি তাদের সঙ্গেও রাজনীতি হয় তাহলে তো তারা এই প্রশ্ন তুলবেন, কে আগুন লাগাচ্ছে, কে আগুন নেভাচ্ছে, বাংলার মানুষ ভোট বক্সে জবাব দেবে যদি এটা নিয়েও রাজনীতি হয়। আজকে আমার সঙ্গে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। সিপিএম নেতা গৌরব মজুমদার রয়েছেন, গৌরবকে প্রথমেই স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র, ফাল্গুনী দিকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় রয়েছেন, পার্থদাকেও স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমি পার্থদাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। পার্থদা, অভিযোগ তো অনেক তোলাই যায়, কিন্তু কথা হচ্ছে এই যে অন্তর্ঘাত, এই যে ষড়যন্ত্র, এই যে এত রকমের অভিযোগ, একটা মাত্র তো দিন মাঝখানে গেল, একটা মাত্র দিন, না ফরেন্সিক এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট সামনে এসেছে, না কোনো রকমের আলাদা করে দমকলের তদন্ত সামনে এসেছে, কিন্তু
কিন্তু কেউ বা কারা বলতে শুরু করে দিলেন এটা নিয়ে যে ম্যানমেড আগুন, যেটা আমরা বহু বছর আগে আরেকটা ম্যানমেড বন্যা শুনেছিলাম, আর আজকে হঠাৎ করে ম্যানমেড আগুন। যিনি অভিযোগ করছেন তিনি জানেন তার মানে যে ম্যানমেডই এটা। কিভাবে দেখছেন পার্থদা? দেখুন, বিজেপি নিছকই রাজনীতি করবার চেষ্টা করছে এবং শুভেন্দু অধিকারী বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজ আমরা যা দেখলাম তাতে তিনি যাদের দোকান পুড়েছে বা যে বাজার পুড়েছে, যারা ভুক্তভোগী মানুষ, তাদেরকে সহানুভূতি জানানো বা তাদের পাশে থাকা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য একদম নোংরা সংকীর্ণ রাজনীতি করবার জন্য তিনি সেখানে পৌঁছেছেন। আজ থেকে কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনা আহমেদাবাদে হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সকলে বলেছে যে পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এটা রাজনীতির সময় নয়। বা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে পড়ছে, কোথাও বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা। কিন্তু প্রথমেই আমরা যেভাবে কেউ কেউ বিশেষ করে বিজেপি রাজনীতি করবার চেষ্টা করছে এবং তারা তাদের শাসিত কোনো রাজ্যে কোনো ঘটনা হলে সেটাকে নিছক দুর্ঘটনা বা বলছে ইঞ্জিনিয়ারিং ফল্ট থেকে হচ্ছে, এ ধরনের তারা কথা বলছে। এবং আমরাও বলছি যে নিশ্চিতভাবে এর পেছনে কি রয়েছে সেটা তদন্ত হয়ে স্পষ্ট হওয়া প্রয়োজন মানুষের কাছে। তারপর আমরা সেই ব্যাপারে টিপ্পণী বা আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি। কিন্তু বিজেপি আগ বাড়িয়ে শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নোংরা রাজনীতি করছে। যখনই কোনো ঘটনা ঘটছে, কোনো ব্রিজ যদি বাংলায় একটা ছোট্ট কালভার্ট ভেঙে পড়ে, তাহলে ন্যারেটিভ করা হচ্ছে যে তৃণমূল ওখানে কাটমানি খেয়েছে বলে ওই ব্রিজটা ভেঙেছে। কিন্তু বিজেপি শাসিত একটা রাজ্যে যখন ব্রিজ ভেঙে পড়ছে তখন বলছে ওটা টেকনিক্যাল ফল্ট বা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। আবার বিমান দুর্ঘটনা যখন হচ্ছে তখন বলছে দুর্ঘটনা হতে পারে, এটা আমি বলিনি, অমিত শাহ বলছে। সেটাকে দুর্ঘটনার আঙ্গিকেই শুধুমাত্র দেখা হচ্ছে এবং আমরাও সেটা নিয়ে রাজনীতি করিনি, বলেছি যে পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কি করে এই বিমান দুর্ঘটনাটা ঘটলো, এক্ষেত্রে আমরা বলি যে এই বাজারে কিভাবে আগুন লেগেছে এটা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি এবং রাজ্য সরকার সেই তদন্ত করাচ্ছে। ফরেনসিক রিপোর্ট আসলে পরিষ্কার হবে কি কারণে এটা হয়েছে। আর কোথাও কি মনে হয় যে এই ধরনের রাজনীতি বিজেপি করছে বলে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে? নিশ্চিতভাবে সেটা তো আগামী দিন আরো স্পষ্ট হবে। তাদের নোংরা রাজনীতির খেলা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ সেটা ধরে ফেলেছে। তারা একটা মাত্র ধর্মীয় ইস্যু আর হলো কথায় কথায় সংকীর্ণ রাজনীতি করা ব্যতিরেক মানুষের স্বার্থে কোনো কর্মসূচি গ্রহণ করছে না। আজকে এই আলোচনার প্রেক্ষিত নয়, কিন্তু তবুও বলতে হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলে বলে মুম্বাই সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা কাজে গিয়েছে তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে। গতকালই আমাদের কোচবিহার সীমান্ত থেকে এরকম 4-3 মানুষকে ফিরিয়ে আনা হয়েছে। তারা আসলে ভারতবর্ষের নাগরিক, তারা বাংলা বলেছিল বলে মুম্বাইয়ে তাদের ধরা হয়েছিল, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল বিএসএফ এর মাধ্যমে। বিজিএফ তাদেরকে আবার ফেরত পাঠিয়েছে বিএসএফ এর কাছে যে না, এরা ভারতবর্ষেরই নাগরিক। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায়, প্রশাসনের তৎপরতায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এ ধরনের নোংরা রাজনীতি প্রত্যেকটা জায়গায় বিজেপি করবার চেষ্টা করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বলি যে এই ঘটনা অত্যন্ত একটা খারাপ ঘটনা, যে এতগুলো মানুষের রুটি রোজগার জীবিকায় আজকে আঘাত এনেছে এই অগ্নিকাণ্ডের ফলে। এই অগ্নিকাণ্ডের পিছনে বিভিন্ন কারণ হতে পারে। আজকে আপনারা জানেন যে মানুষ যে ইলেকট্রিসিটি কনজাম্পশন করছে তার পরিমাণ অনেক সময় এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করা সম্ভব হয়নি, কারণ বেশিরভাগ মানুষ এত পরিমাণ এসি ইউজ করছে যে দপ্তরগুলো সঠিকভাবে ওয়াকিবহাল নেই কত মানুষ কত ধরনের বিদ্যুৎ কনজাম্পশন করছে। সেই জায়গায় একটা প্রবলেম হচ্ছে যে বাজারগুলো একটা সময় অল্প সংখ্যক দোকান ছিল, সেই দোকানের সংখ্যা বেড়েছে, সেখানে ইলেকট্রিফিকেশন কনজাম্পশন বেশি করে হচ্ছে। অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তো স্বাভাবিকভাবে সবটা তদন্ত না করে আগ বাড়িয়ে যারা বলছে যে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে, আমি তো মনে করি যে শুভেন্দু বাবুকে দেখে জিজ্ঞাসাবাদ করা দরকার। তিনি আগ বাড়িয়ে কি করে এ ধরনের মন্তব্য করছেন, তার কাছে কি ক্লু রয়েছে, তিনি কোন
উদ্দেশ্যে এই কথা বলছেন সেটাও স্পষ্ট হওয়া প্রয়োজন। একদম। আমরা শুভেন্দু অধিকারীর কথা forensic আপনি report বলছেন, আসার পরেই, পার্থরা। তারপরেই হ্যাঁ। আমরা কিন্তু বিষয়টা একদম। নিয়ে খোলাখুলি শুভেন্দু অধিকারীর কথা আপনি বলছেন, ওনার এই প্রতিক্রিয়া যে গোটা এলাকা বেচে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এখন পুলিশ দমকলকে দোকান ভাঙার নির্দেশ দিচ্ছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কিনা? লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। খিদিরপুরের এই বাজার এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ধরলাম যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে এই গোটা এলাকা বেচে দিয়েছেন, যারা উদ্দেশ্যে বেচেছেন শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী। তো এখন যদি এই বাজার না পুড়তো তাহলে শুভেন্দু অধিকারী ওখানে যেতেন না। ওনার কাছে এই খবরও ছিল না যে এই এলাকাটা মুখ্যমন্ত্রী বেচে দেওয়ার চেষ্টা করছে। আজকে কোন প্রমাণের ওপর দাঁড়িয়ে এ কথা বলছেন, যখন একটা ঘটনা ঘটল তারপর ওখানকার সাধারণ মানুষ তারা কিছু নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন। আমি জানি না এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে কি শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। ফাল্গুনিদি, আপনি কিভাবে দেখছেন যে আজকে যখন এই ঘটনা ঘটলো তখন ওনার মনে হচ্ছে যে এলাকাকে বেচে দেওয়ার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী? দেখুন, পশ্চিমবঙ্গের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে পরিস্থিতি চলছে, তো এটা সাধারণ মানুষ, একটা বাচ্চা শিশুও এখন সেই রকম ধরনের কথাই বলবেন। বিরোধী দলনেতা তো তিনি বলবেনই, কারণ তার কাছে বহু তথ্য প্রমাণ আছে। একটা বলুন, এটা 74 বছরের এই আরফানগঞ্জ যে জায়গাটা, সেটা 74 বছর ধরে এখানে এই মার্কেটটা রয়েছে। আগে ছিল ডিএম দক্ষিণ 24 পরগনা, তার হাতে ছিল। এবং মাঝখানে যখন ছিল তখন 5-6টা একবার দোকান পুড়েও গেছিলো, তিনি দাঁড়িয়ে ঠিকও করে দিয়েছিলেন। কিন্তু এই 4 বছর কর্পোরেশনকে এই মার্কেটটা দেওয়া হয়েছে, তাদের আন্ডারে এসছে, এবং তার ফলে এইরকম ঘটনা ঘটে গেল। তাহলে এতদিন কি শর্ট সার্কিট ছিল না? এতদিন কি বেশি এসি চলতো না? এতদিন কি লাইট জ্বলতো না? এই 4 বছরের মাথায়, 74 বছরের যে মার্কেট, 4 বছরের মাথায় যখনই কর্পোরেশনের হাতে দেওয়া হলো তখনই এরকম একটা বিধ্বংসী ঘটনা ঘটে গেল। এবং আপনি বলুন, 30 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই মার্কেটে আগুন জ্বলছে না। কিন্তু 4 বছর ধরে আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন, যে কেন দেওয়া হচ্ছে পুরসভা? দেখুন, পুরসভা দেয়া হয়েছে, প্রতিবাদ আমরা করলেই বা কি হবে, আর শুনবেই বা বাকি জায়গায়। এবং আমরা যেখানে যা চলছে, দেখুন, পৌরসভা নিয়েছে, তার মানেই যে আগুন লেগে যাবে এটা আজকে যখন ঘটনা ঘটছে, ক্রমান্বয়ে ঘটছে। বড় বাজারে ঘটলো, তার আগে ঘটলো, একের পর আমরা দেখছি যে মার্কেটগুলো এরকম ঘটনা ঘটছে, তারপরে বড় বড় মল তৈরি হচ্ছে। তো এখানে তো পুরো জিনিসটাই এইরকম, যারা এই জমি কেনা বেচা করছে, যারা প্রমোটার আছে, প্রমোটারই রাজের কাছে চলে গেছে। এটা তো বোঝা যাচ্ছে, খালি চোখে মানুষ দেখছে। বিভিন্ন জায়গা জবরদখল হয়ে যাচ্ছে, বাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বস্তিগুলোকে এইভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি। তারপরে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? আর যদি সেটা কোনো কারণবশতই হয়, তাহলে সেই মার্কেটটাকে আবার নতুন করে পুনরাবস্থায় কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে না। সেখানে কিন্তু মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, সেখানে বিভিন্ন মল তৈরি হচ্ছে। তার মানে অভিসন্ধি। উনি বলছেন আজকে মমতা ব্যানার্জি যে আমার জায়গা ঠিক করা আছে, সেখানে সরিয়ে দেবো। উনি কি করে আগের থেকে বলতে পারলেন যে জায়গাটা ঠিক করা আছে, সেখানে তিনি সরিয়ে দেবেন? তার মানে কি এটা পূর্ব পরিকল্পিত? উনার কথাতেই তো এই জিনিসটা আসছে। উনিই তো বলেছেন যে এরপরে আমাদের জায়গা আছে, আমরা সেখানে দোকানগুলোকে সরিয়ে দেবো। তাদের কোটি কোটি টাকা তাদের জিনিসপত্র ছিল, সেখানে কোটি কোটি টাকার জিনিস তাদের ক্ষতি হয়েছে। তিনি আজকে 50,000 1 লাখ টাকা দিয়ে বলছেন যে তোমাদের ক্ষতিপূরণ আমি দিয়ে দিলাম। তো এটা যে পূর্ব পরিকল্পিত। দেখুন, 1300 বাড়ি, 1300 দোকান, সেই দোকান কিন্তু ভস্মীভূত হয়ে গেছে, এবং তাতে কোটি কোটি টাকার জিনিস ছিল। এবং সেখানে যে পুলিশ গেছে, 2 ঘন্টা দেরিতে গেছে পুলিশ। দমকল গেছে, সেই দমকলের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা ঠিক করে জানে না, তাদের লোক নেই।
এবং সেখানে জল নেই, দমকল কি করতে গেছে? আগুন নেভাতে গেছে না জ্বালাতে গেছে? কিন্তু সুজিত বসু তো আজকে বলছেন যে দমকলের ভূমিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, হেডকোয়ার্টার থেকে প্রথমে 3টি পরে 20টি গাড়ি যায়, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। সুজিত বসু কিন্তু বলছেন যে এইটা বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ বা কারা। আমি আসবো দিদি, তার আগে সুজিত বসুর একটু এই রিয়াকশনটা একটু দেখাতে চাইবো। হেডকোয়ার্টার থেকে প্রথমে 3টি পরে 20টি গাড়ি যায়। ফিরাদ হাকিম রাত 3টে ফোন করেন, ঘটনাস্থলে যান। আমি 6টায় পৌঁছাই, ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টরও যান। কি বলেছেন সুজিত বসু, মাননীয় দমকল মন্ত্রী? দেখায় মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু 4টে লোকের জীবন গেছিল এবং সেখানে 9 জন মারা গেছিল। আমাদের 4টে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল। আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শকে মারা গেছিল। আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে, স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে। তা আমিও দেখেছি যেটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে। সুজিত বসু কিন্তু এই কথাও বলছেন দিদি যে আমাদের কোনো গাফিলতি থাকলে নিশ্চয়ই মানে আপনাদের বলার অধিকার আছে, আপনারা সেটা বলতে পারেন, কিন্তু কোনো যদি অসত্য কথা বলা হয়, আমার যে কর্মী কাজ করছে তার কিন্তু মনোবলে এক হচ্ছে এখানে ট্রেনিং প্রাপ্ত নেশব সিভিক, এই যে এই ঘটনায় যে সেই টাইমে যে আমাদের লিফট চালাতে নেই সেটাও অনেকে জানেন, ফলে তাদের মৃত্যু হচ্ছে। কারণ তারা সত্যিকারের তাদের যেটা ট্রেনিংয়ের দরকার তার ট্রেনিং প্রাপ্ত নয়। তো এটা তো হবেই। উনি যেটা বলছে, বলুন 30 ঘন্টা হয়ে গেছে এখনও কীভাবে আগুন জ্বলছে? যদি তাদের প্রত্যেক সত্যি নিয়ন্ত্রণ থাকে, সেইভাবে কাজ করা হয়, তাহলে কেন এখনও এইভাবে এখনও সেখানে আগুন জ্বলছে? কেন নেভাতে পারেনি? এর দায় কার? উনি বলে দিচ্ছেন, কেউ বললে উনি বলছেন। ভাবুন, সব জায়গায় সিভিক, কোনো জায়গায় প্রশিক্ষিত কেউ নেই, এবং যেটা উনি বলছে ভুল ছড়ানো হচ্ছে না, তাহলে এতক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসতো এবং এটা ঠান্ডা হয়ে যেত, আর আগুন জ্বলতো না। এবং উনি একটু আগে বলছেন না যে আমরা এই যে বাইরের লোককে আমরা বলছি যে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছি, লাভলি খাতুন, নিউটন দাস, এগুলো কারা করেছে? সব দেখুন যোগ তৃণমূলের সাথে। নিউটন দেখুন, এই যে কাকদ্বীপের ভোটার, তিনি ইন্টারন্যাশনাল ভোটার, তিনি বাংলাদেশেও আছে, তিনি এখানেও আছে। উনার কোনো উত্তর আছে? উনারা ভোটার আই কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ইভেন এখন বার্থ সার্টিফিকেটও করে দিচ্ছে। তারপরে উনি বলছেন সব যারা করছে সব বিরোধীরা বলছে, বিরোধীরা ভুল তথ্য দিচ্ছে, বিরোধীরা সব করছে। একটু দেখি পার্থদার কি উত্তরে, আমি একটু শুনে নিই। পার্থদা, দমকল মন্ত্রীর বক্তব্য তার প্রেক্ষিতে ফাল্গুনিদি যা বললেন সেটারও একটু উত্তর চাইবো। হ্যাঁ দেখুন, দমকল মন্ত্রী যথার্থই বলছে যে কোথাও যদি ফাঁক থেকে থাকে নিশ্চিতভাবে বিরোধীরা কেন সকলে প্রশ্ন করবে, কিন্তু যারা জীবন বাজি রেখে কাজ করছে তাদের কাজকেও যারা অবজ্ঞা করার চেষ্টা করছে, শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সুজিত বসু দমকল মন্ত্রী তিনি যথার্থই বক্তব্য রেখেছেন তার পক্ষ থেকে। আর ফাল্গুনী দেবী যেটা বললেন যে অনুপ্রবেশ এই ঠেকানোর দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের। আজকে বিএসএফ আর আপনাদের ভোটার আই কার্ড দেওয়া, ভূমিকা, আধার কার্ড ভূমিকা দেওয়া, যেটা রয়েছে, বার্থ সার্টিফিকেট দেওয়া, এটা আপনাদের ভূমিকা। সেটাও তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে। আমরাই তো তৃণমূল কংগ্রেস বলেছি যে ভুয়ো ভোটার ভুতুরে ভোটারে ভরে গিয়েছে। রেসিডেন্স কে দেয় দাদা? রেসিডেন্স সার্টিফিকেট কে দেয় একটু বলবেন? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দেন? কেন্দ্র। আর রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে দেয় কার ভিত্তিতে ভোটার আই কার্ড হয়, কার ভিত্তিতে আধার কার্ড হয়? একটু বলুন। আমরা একটু ইস্যুতে থাকি প্লিজ, একটু ইস্যুতে থাকি। ফাল্গুনিদি, পার্থদা দুজনকেই বলছি একটু ইস্যুতে থাকি। আমরা একটু আগুন নিয়ে কথা বলবো আজকে, কারণ শুধু পার্থদা একটু বিরত করি আপনাকে, কারণ এই খিদিরপুরের এই আগুন, এই একটা আগুনই নয়, অতীতে যে কটা আগুন দেখেছি আমরা, সেই প্রত্যেকটা আগুনের পরে আমরা বিতর্ক সভা বসিয়েছি। উত্তর কিন্তু শেষ পর্যন্ত পাইনি যে কেন এইগুলো বারবার ঘটছে এবং এটা নিয়ে শুধুমাত্র কি রাজনীতি হচ্ছে। যেমন নন্দরাম মার্কেট, যেমন বাগরি মার্কেট, আজকেও এই প্রশ্নের উত্তর অধরা যে নন্দরাম মার্কেট যখন আমার প্রতিনিধিরা গিয়েছেন, আমার প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি সেখান থেকে প্রতিবেদন তুলে ধরছেন এবং অভিরূপা বলছেন আমাদেরকে যে পরিস্থিতি এখনো একই জায়গায় রয়ে গিয়েছে। মুখে বলা হচ্ছে চেঞ্জের কথা, মুখে বলা হচ্ছে করব বা করছি, কিন্তু কোথাও গ্রাউন্ড জিরোতে পৌঁছে সমস্যাগুলোর যে সব জায়গায় সমাধান হয়েছে তা নয়। আবার বাগরি মার্কেটে গিয়ে যখন দেখছে অভিরূপা, অনেক বদল, অনেক কিছু হয়ে গিয়েছে সেখানে। ফায়ার
প্রোটেক্ট করার জন্য যা যা ব্যবস্থা করা হয়েছে সত্যি সেটার জন্য কুর্নিশ দমকল দপ্তর। 2008 সালের 12ই জানুয়ারি নন্দরাম মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আমাদের প্রত্যেকেরই মনে থাকার মতন, কিন্তু দেখতে পাওয়া গেল নন্দরাম মার্কেট তার পরিবর্তন হলেও নন্দরাম মার্কেটের আশেপাশে আগুন লাগার যে কারণ ছিল সেই কারণের উৎসস্থলে কোনো পরিবর্তন হয়নি। নিচে একেবারে সারিবদ্ধভাবে দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপল পট্টি, আর এই ত্রিপল পট্টি থেকেই 2008 সালে নন্দরাম মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত, এবং গঙ্গার হাওয়ার জন্য ওই ত্রিপল পট্টি থেকেই আগুন একেবারে দাও দাও করে গ্রাস করে নেয় গোটা এই নন্দরাম মার্কেট অর্থাৎ 13তলা বিল্ডিংকে। এবার যারা বিল্ডিং অথরিটি রয়েছেন, বিল্ডিংয়ের যারা দোকানদাররা রয়েছেন, তারা বলছেন এই ত্রিপল পট্টি বা এই ত্রিপল খাটিয়ে যে হাজার হাজার শয়ে শয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন এটা তাদের রুটি রুজি, কিন্তু যে নির্দিষ্ট ন্যূনতম যে সমস্ত এসওপি মানার প্রয়োজন তা কোনোটাই মানা হচ্ছে না, এবং যার জেরে এই গোটা বিষয়টা যখন জানানো হয়েছিল প্রশাসনকে, থানাকে, অ্যাডমিনিস্ট্রেটরকে, কিন্তু আদতে কোনো সুরাহা হয়নি। এসওপি মানা হচ্ছে নন্দরাম মার্কেটের তরফ থেকে, বিল্ডিং অথরিটি এমনটাই বলছে, কিন্তু নিচে বসে থাকা যে ত্রিপল পট্টি রয়েছে তার কোনো আলাদা বন্দোবস্ত বা সুরাহা নেই, আর যার জেরে এখনো পর্যন্ত কিন্তু এই ভয়টা মনে দানা বাজছে যে যদি নতুন করে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না তো এই ত্রিপল পট্টি। এই হচ্ছে নন্দরাম মার্কেটের এখনকার অবস্থা। বাগরি মার্কেট যে তাদেরকে নিজেদেরকে যে বদলেছে সেই ছবি দেখাবো আপনাদের, কিন্তু কিছুক্ষণ পরে আমি আসছি। তার আগে একটু গৌরবদার কাছে যাওয়ার চেষ্টা করি। গৌরবদা, ম্যানমেড শব্দটা কি এখনো পীড়া দেয় আপনাদের? ম্যানমেড শব্দ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন। ম্যানমেড শব্দ প্রশ্নটা হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে আপনার ওই খিদিরপুর বাজার নিয়ে। খিদিরপুর বাজার হচ্ছে যে ইংরেজ আমলের একটা ঐতিহ্যশালী বাজার, সেখানে 1350 কি 40 দোকানদার ওখানে তারা ব্যবসা করেন। 3টি জেলার মানুষ ওইখানে আসেন, তারা ব্যবসা বাণিজ্য করেন, এবং বহু দক্ষিণ কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, হাওড়ার প্রচুর মানুষ ওইখানে বিক্রি করতে আসেন, কেনাবেচা করতে আসেন, জিনিস কিনতেও আসেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, খুব ভালো কথা। সুজিত বসুও বলেছেন, অনেক কথা শুনলাম। তৃণমূলের প্রতিনিধিও বলছেন অনেক কথা, যে তদন্ত হচ্ছে, তদন্ত না হলে কোনো সিদ্ধান্ত, কোনো কথা বলতে পারবো না। কিন্তু আমি পার্থদাকে জিজ্ঞেস করবো, আচ্ছা গণেশ টকিজের যে ওরাল পুল পড়ে গেছিলো, সেই ওরাল পুলের তো তদন্ত হয়েছিল, সেই তদন্তের ফলাফলটা কোথায় গেল? সেটা কি কালীঘাটে ওই টালির চালার তলায় এখনও বন্দী হয়ে আছে? ওই ওরাল পুল পড়ে যাওয়ার সঙ্গে ওইখান উত্তর কলকাতার একজন বিধায়ক, তার পরিবারের যোগাযোগ দেখা গিয়েছিল একদম সরাসরি, কাগজ থেকে শুরু করে টিভি চ্যানেলে তা উঠে এসেছিল। তা সেইটা কী হলো? তার তদন্ত কোথায় চলে গেল? আচ্ছা, খিদিরপুর, এই যে যেখানে খিদিরপুর মার্কেট, সেই খিদিরপুরেই কিছুদিন আগে আমরা দেখলাম যে অবৈধ প্রমোটিংয়ের জন্য বাড়ি ভেঙে পড়ছে, কলকাতার মেয়রের এলাকা। সেই তদন্তগুলো তারা শাস্তি পেলেন, সেই তদন্তে কোথায় চলে গেল? সেই তদন্তগুলো আমরা জানতে পারলাম না। আসলে পশ্চিমবাংলার সরকার তদন্তের নামে তদন্তগুলোকে বেলাইন করবার জন্য, তদন্তগুলো থেকে নিজেদের যারা হচ্ছে যে এই দুষ্কৃতকারী আছেন, এই নেতা মন্ত্রীদের আশেপাশে যারা ঘুরে বেড়ান, তাদেরকে বাঁচানোর জন্য এই লোক দেখানো তদন্ত হচ্ছে যে করেন। তদন্ত হচ্ছে আজীবনকাল ধরে শুনছি তদন্ত হচ্ছে, আর আপনারা রাজনীতি করবেন না। কালকে মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, ওখানের ব্যবসায়ীরা বলেছেন যে লোক দেখানো এইসব কথাবার্তা বললে লাভ নেই। মুখ্যমন্ত্রী ওনার ধমক দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর ধমকে সেখানকার ব্যবসায়ীরা আর শুনছে না। 1340 জন ব্যবসায়ীকে তিনি রাতারাতি একদিনের নোটিশে অন্য জায়গায় শিফট করবেন। কোথায় শিফট করবেন? কলকাতা শহরের কোথায় জায়গা আছে এই 1000-এর ওপর মানুষকে শিফট করবার মতন? মুখ্যমন্ত্রী বলুন, বলতে পারেননি। না, তাহলে কি করণীয় ছিল? করণীয় যেটা ছিল সেটা হচ্ছে পরিকল্পনার অভাব। করণীয় যেটা ছিল, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মের হাত থেকে কলকাতা পৌরসভা নিল। কেন নিল এটা তো জানানোর প্রয়োজন আছে। কী কারণের জন্য কলকাতা পৌরসভা নিল আপনি জানেন? ফাল্গুনিদি জানেন? পার্থদা জানেন? বলতে পারবেন কেন নিলেন? কেউ বলতে পারবেন না, ফিরহাদ হাকিমও বলতে পারবেন না। আসলে নিলেন এই কারণের জন্য যে কলকাতা শহরের বুকে যেভাবে জমি চুরি হয়ে যাচ্ছে, জমি হাঙররা যেভাবে এই কলকাতা শহরের জমিগুলোকে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করবার জন্য হচ্ছে যে চুরি করছেন, দখল করছেন,
তার জন্য কলকাতা পৌরসভা এই জমিটাকে, এই যে খিদিরপুর মার্কেটটাকে এই জমি হাঙরদের হাতে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনা হচ্ছে যে করেছেন। আজকে কলকাতা শহরের ঐতিহ্য হচ্ছে ট্রামের এত সম্পত্তি, এত হচ্ছে যে জমি আছে, সেই ট্রামের জমিগুলোকে ব্যবসায়িক কাজে সরকার ব্যবহার করবার জন্য বেসরকারি সংস্থার হাতে হচ্ছে যে তুলে দিচ্ছে। ধর্মতলার যে ট্রামের যে জাংশন, তাকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে। সরকারের কোনো ইয়ে আছে, কোনো বোধজ্ঞান আছে? সরকার এরকমভাবে সরকারি জমিগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে, জমি হাঙরদের হাতে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের প্রতিনিধি, রাজ্যের সরকার, রাজ্যের প্রতিনিধিরা তারা তদন্ত করে নিজেরা পার পেয়ে যাবেন বলে মনে করছেন। মুখ্যমন্ত্রী যে বাড়িতে থাকেন, যে এলাকায় থাকেন, সেটা পোর্ট ট্রাস্টের জমি, সেখানে দখল করে আছেন মুখ্যমন্ত্রীর পরিবার সহ মুখ্যমন্ত্রীর পাড়ার ওইখানকার লোকজন, তারা পোর্ট ট্রাস্টের জমি দখল করে আছেন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে জমি হচ্ছে যে আমরা এখান থেকে শিফট করে আবার কি না সাইন্টিফিকভাবে আমরা হচ্ছে যে কি মার্কেট তৈরি করবো। হোয়াট ইজ দ্য মিনিং? মুখ্যমন্ত্রী পোর্ট ট্রাস্টের জমিতে আছেন। মুখ্যমন্ত্রী যেখানে থাকেন, যে অঞ্চলে, সেটা পোর্ট ট্রাস্টের জমি। ওই যে কালীঘাটের যে অবৈধভাবে আছেন, আপনি যেটা অভিযোগ করছেন অবৈধভাবে আছেন। বৈধ অবৈধ আপনি দেখে নিন, আমি তো বললাম থেকে চিঠিও দেওয়া হয়েছে। না মানে এটা তো একটা প্রমাণ থাকবে নিশ্চয়ই। বৈধ আপনি দেখে নিন, পোর্ট ট্রাস্ট থেকে চিঠি পাঠিয়েছে। বৈধ আপনি দেখে নিন। আচ্ছা, কিন্তু প্রশ্নটা অভিযোগ আপনি করলে প্রমাণ করার দায়ও আপনার। আমি একটু পার্থদার কাছে আসি, 1 মিনিট গৌরবদা, আমি একটু পার্থদার কাছে আসি। পার্থদা, আমি এটার উত্তর চাইবো যেটা গৌরবদা বলছেন। পাশাপাশি একটা কথা, সেটা হচ্ছে গতকাল যখন আমরা গেছি, খুব র্যান্ডম কিছু রিয়াকশন, ওখানে যারা ব্যবসায়ীরা তারা কিছু অভিযোগ করেছেন। এই যে বলা হচ্ছে 4 বছর ধরে কলকাতা পুরসভার অধীনে এই বাজারটাকে আনা হলো, অভিযোগ করছেন এখানকার সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা যে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি পুরসভা। বাজারে একটি দোকানের লাগোয়া আরেকটি দোকান, বেশিরভাগ দোকানেই কাঠ এবং অ্যাসবেস্টাসের ছাউনি, তারপরেও কেন এই অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই? পুরসভার তরফে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি? ব্যবসায়ীদের এই অভিযোগ আজকে যখন একটা ঘটনা ঘটে গেল, তারপরে এই অভিযোগগুলো সামনে না এসে যদি প্রথম থেকে আসতো তাহলে হয়তো এই সমস্যাটাই হতো না, সেটা আলাদা কথা। কিন্তু পুরসভার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে, যেটা এখানে গৌরবদা ফাল্গুনী দিও বলছেন, ওখানে ব্যবসায়ীরা গতকাল থেকে বলে আসছে। কি উত্তর দেবেন পার্থদা? আমি একটু উল্টো পাশ থেকে বলি। প্রথমে গৌরব বাবু কথা বলি, উনি খুব বললেন যে পরিবহনের ট্রামের অনেক জমি বেসরকারিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান। গৌরববাবু হয়তো জানেন না যে বামফ্রন্টের জামানার শেষ দিকে একজন পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার নাম আমি আর কি উচ্চারণ করব না। এই উল্টোডাঙ্গার পাশে কয়েক একর জমি মাত্র 24 কোটি টাকায় জনৈক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা মামলা করে সেটা আটকে রেখেছি। আজকের দিনে সেই বাজার দর 450 কোটি টাকা। বাম জামানে এইরকম সরকারের বহু জমি শুধুমাত্র নামমাত্র দামে তাদের পরিচিত জনদের হাতে তুলে দেওয়া হয়েছে। গৌরববাবুরা এই হিসেবটা রাখেন না, এটা জানেন না। তারা আজকে দার্শনিক ঢঙে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে মাত্র 450 কোটি টাকার বাজার দরের জমি 24 কোটি টাকায় একজন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়েছে। যদি প্রমাণ লাগে, রেকর্ড লাগে, হাইকোর্টে মামলা চলছে, সমস্ত ডকুমেন্টস প্লেস করে দেবো এই আপনাদের টিভি চ্যানেলে। তো সুতরাং বামফ্রন্টের এই নৈতিকতার জ্ঞান এই চ্যানেলে বসে আমরা শুনবো না। তারা জমি হাঙরদের কাছে জমি তুলে দিয়েছে, ট্রেন্ড কারা তৈরি করেছিল সেটা বাংলার মানুষ ভালোভাবে জানে। না, ট্রামের জমি কি তুলে দেওয়া হয়েছে না হয়নি? না শোনো, না ট্রামের জমিটা কি হবে? ট্রামের জমিটা কি হবে? আপনি তো উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান। পরিবহন সংস্থাগুলিকে ভেঙে দেওয়া হলো কেন? সে উত্তর কে দেবে? আপনাকে দিতে হবে। আজকে কলকাতার গণপরিবহনের অবস্থা কি? উত্তর কে দেবে? একটু শুনে নি গৌরবদা, একটু শুনে নি, কথা শুনুন, কথা শোনার আগে গৌরবদা একটু শুনে নি, একটু শুনে নি, একটু শুনে নি গৌরবদা, গৌরবদা একটু শুনে নি, প্লিজ একটু শুনে নি। কথা শোনার ধৈর্য রাখতে হবে। আমি আপনার সাথে কথা বলিনি, কথা শোনার ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর এই যে আমরা বলি যে আজকে কয়েকশো বছর ধরে এই বাজারগুলো চলছে, আজকে যে মানুষের সংখ্যা, ডেমোগ্রাফিক চিত্র, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আজকে ভাবনা হচ্ছে যে শহরের মাঝখানে কোনো ট্রান্সপোর্টের টার্মিনাস রাখা হবে না, শহরের বাইরে নিয়ে যেতে হবে।
কিন্তু এই বাইরে নিয়ে যেতে গিয়ে সমস্যা হচ্ছে, স্টেক হোল্ডাররা বাধা দিচ্ছে না, এটা করা সম্ভব হবে না। বাজারগুলোকে শিফট করতে গিয়ে কিছু কিছু সময় সমস্যা হয়, স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় প্রশ্ন তোলে। আবার যখন এই ধরনের অগ্নি নির্বাপক নিরোধক ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থাকে জোরদার করার প্রক্রিয়াকরণ করা হয়, স্টেক হোল্ডাররা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে এই কার্যকারিতাগুলোর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ নিলেও স্টেক হোল্ডারদের কিছু সমস্যার কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়। তবে এটা নিশ্চিত যে দায় এড়ানো কিন্তু পৌরসভা নিশ্চিতভাবে পারে না। কেন এই ধরনের অগ্নি নির্বাপক অগ্নি ঘটনা ঘটছে সেগুলো আরো বেশি করে দেখা প্রয়োজন এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমরাও মনে করি। এবং এই যে প্রার্থনা আপনি বলছেন, রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাগরি মার্কেট। আমি আসছি গৌরবদা আপনার কাছে, ফাল্গুনিদির কাছেও যাব, কিন্তু বাগরি মার্কেট শিক্ষা নিয়েছে ভুল থেকে এবং তারা ঘুরে দাঁড়িয়ে নিজেদেরকে কিভাবে প্রস্তুত করেছে সেই ছবি এবার একটু তুলে ধরি। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন বাগরি মার্কেট দেখেন। আমি আসবো গৌরবদা, আসবো। 2018-র 16ই সেপ্টেম্বর বাগরি মার্কেটের অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডের পরে শিক্ষা নিয়েছে বাগরি মার্কেট, নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থাকে একেবারে ঢালাও করে উন্নতিকরণের পথে হেঁটেছে। ঠিক আমরা যেখানে রয়েছি আমার পেছনেই রয়েছে বাগরি মার্কেটের যে নতুন করে একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ফায়ার ফাইটিং সিস্টেম। এটি বাগরি মার্কেটের একেবারে মেইন পাম্প সিস্টেমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে যেভাবে ফায়ার স্প্রিংকলার রয়েছে, স্মোক ডিটেক্টর রয়েছে, ঠিক তেমনই আমার বাঁ দিকে এটি হচ্ছে মূলত ডিজি পাম্প রুম। কোনো সময় আগুন লাগার কারণে যদি এমার্জেন্সি কারেন্ট চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে এই যে ডিজি পাম্প সিস্টেম রয়েছে বা স্প্রিংকলার পাম্প, মেইন পাম্প, জকি পাম্প, এরা এতটাই অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন যে তাৎক্ষণিক পরিস্থিতিতে গোটা বিল্ডিংয়ে আগুন নেভানোর ক্ষেত্রে প্রায় 100%-এর মধ্যে 75%ই নিজেরা কাজ করে দেবে। বাগরি মার্কেটে ঢোকার মুখেই মোট 1, 2, 3, 4, 5, 6টা প্যানেল বক্স দেখতে পাওয়া যাচ্ছে। এই প্যানেল বক্স একেবারে ডিজিটালি ইকুইপড রয়েছে, অর্থাৎ এই বাগরি মার্কেটে যতগুলো দোকান রয়েছে এই দোকানে কোনো সময় যদি আগুন লেগে থাকে তাহলে যিনি ফায়ার স্মোকার বা তার সঙ্গে যিনি মেকানিক রয়েছেন বা যিনি ইলেকট্রিকের গোটা বিষয়টা হ্যান্ডেল করেন তার কাছে খুব শীঘ্রই খবর পৌঁছে যাবে যে কিভাবে এই আগুনটা লাগছে। মেন কাজ হচ্ছে ডিটেক্ট করা, ধোঁয়া বা হোক বা তাপ হোক, হিট হোক, যেটা ফায়ার ডিটেক্ট করে। স্ক্রিন, এখানে যে নাম্বারিং সিস্টেমগুলো রয়েছে এগুলোর ঠিক কি কাজ রয়েছে? স্ক্রিনে আপনারা কি দেখতে পান? স্ক্রিনে ডিটেক্ট করবে, ধরুন লবিতে আগুন লেগে গেছে বা কোথায় আগুন, দোকান কোন শপে আগুন লেগেছে, নাম্বারিং করা আছে। নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে নাম্বারিং করা আছে। নাম্বারিং করার জন্য আমরা ওখানে তৎক্ষণাৎ পৌঁছতে পারবো যে কোন জায়গাটাতে হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ ছিল মূলত কোথাও কোনো মেনটেনেন্স ছিল না। অগ্নি নির্বাপন ব্যবস্থা আগেও ছিল, কিন্তু তার মেনটেনেন্স, তার দেখাশোনা সেটা হয়তো পর্যাপ্তভাবে হতো না। বাগরি মার্কেট শিক্ষা নিয়েছে এবং সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। আপনারা দেখেছেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বা দমকল দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, হয়তো আগামী দিনেও ফাল্গুনিদি বা গৌরব দ্বারা তুলবেন। আমি আসবো ওদের কাছে, ডেফিনেটলি আমি আসবো দাদা। রাজ্য সরকারের মানে এই যে বাগরি মার্কেট দেখালাম যে এইরকমটা মানে উদ্যোগ ছাড়া, সদিচ্ছা ছাড়া সম্ভব নয়, এটা কেউ কেউ বলছে। করলোটা ইনফ্রাস্ট্রাকচার গড়েছে, করেনি। পৌরসভা যেটা টার্গেট করেছে এটাকে তুলে দিয়ে বড় মল করা, এটাই তো টার্গেট। দেখুন এই যে নেচার পার্কে তুলে নিয়ে আসার কথা সিপিএমের সময় হয়েছিল এই মার্কেট, তখন কিন্তু এই মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন, কিন্তু আমরা বলি সেই বামফ্রন্টের সেই একই জুতোতে পা গুলিয়েছে মমতা ব্যানার্জি। তো আজকে তিনি সেই একই জিনিস ছেড়ে মারছেন সুকান্ত মজুমদার, হ্যাঁ সেই একই জিনিস করছেন। দেখুন মানুষ যেভাবে পুলিশ মহেশতলায় পুলিশ আটকাতে পারলো না, অথচ আমরা যখন প্রোটেস্ট করতে গেলাম তখন প্রোটেস্ট করতে যাইনি, আমরা ওখানে তুলসী তলায় তুলসী গাছ বসাতে গেছিলাম। ডক্টর সুকান্ত মজুমদার সেইটা নিয়ে গেছিলেন, আমরা তার সাথী ছিলাম। পুলিশ আটকে দিল এবং যে জঘন্যভাবে লাঠিচার্জ করেছে, হাতের জামা কাপড় মেয়েদের ছিঁড়ে ফেলেছে, যেভাবে আমাদের হাতের শাখা মেরে ভেঙে দিয়েছে, তো এই পুলিশকে চটি চাটা ছাড়া আর কি বলবে? সমস্ত ঘটনা কন্ডেম করছি আমরা, সমস্ত ঘটনা, কিন্তু তারপরেও একজন এরকম একটা দায়িত্বশীল বিরোধী দল, রাজনৈতিক দল, তার রাজ্য সভাপতির কাছ থেকে এই মানে এই ছবিটা আমরা এক্সপেক্ট করিনি দিদি। আমি জানি না আপনি হয়তো আপনার পলিটিক্যাল কম্পালশন থেকে আপনি এটাকে সাপোর্ট করবেন এবং তারপরে কার মাথায় গিয়ে পড়ছে, যাই হোক সেটা অন্য ইস্যু, এটা নিয়ে আমরা অন্য কোনো দিন হয়তো শো করবো। হ্যাঁ যেটা বলছিলেন বলুন।
বলুন দিদি। না, আমার বিষয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখুন এটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, এটা বলতেও আমাদের খারাপ লাগে, কিন্তু অনবরত পুলিশ যেভাবে মারধর, খুন, হত্যা এবং যে অত্যাচার হচ্ছে অবলীলায়, দাঁড়িয়ে একজন রাজ্য প্রেসিডেন্ট দেখতে পাচ্ছে যে কেবল বিজেপি করার অপরাধে, কেবল প্রতিবাদের অপরাধে এই ধরনের আমাদের একের পর এক প্রাণ যাচ্ছে, কোর্টে তাদেরকে জেলে থাকতে হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তার মাথায় কি আসবে? তাই সে কি বলবে? সে তো ভদ্রভাবে করেছে, সে তো কারোর গায়ে হাত তোলেনি, কাউকে কটু কথা বলেনি। হয়তো একটা ছবি, এটা তো অরিজিনাল জুতো ছিল না, এটাকে ছবি ছিল, হয়তো সেটা তুলে দিয়েছে, হতে পারে, কারোর খারাপ লাগতে পারে, আমি সেদিকে বলছি না, কিন্তু ভাবুন সেটা কোন জায়গা থেকে, কত ব্যথা থেকে আসছে। পরবর্তী ক্ষেত্রে উনি ক্ষমাও চাই। এবং আপনি এটাও দেখুন, আমরাও দেখেছি একজন শিখ যে আমাদের একজনের বডিগার্ড ছিল, তার পাগড়ি ধরে টেনে ওই নবান্ন অভিযানে আপনাদের মনে আছে কি ব্যবহার করেছিল এই পুলিশ। তো প্রত্যেক দিন আমরা নির্যাতিত হচ্ছি, প্রত্যেক দিন আমরা অত্যাচারিত হচ্ছি, প্রত্যেক দিন আমাদের কেউ না কেউ খুন হচ্ছে, তারপরেও ওনারা আশা করেন আমরা অনেক সংযত, আমরা অনেক ভালো। মমতা ব্যানার্জি ভাবুক, বিরোধী দল যখন ছিল উনি যে যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন অনেক আগে উনিও থাকলে ঠেলে ফেলে দিত ওই গদি থেকে, এমন উনি মানে কি ম্যানমেড, সেটা ম্যানমেড আন্দোলন তৈরি করতেন, ঘটনার ওপরে ঘটনা তুলে দিতেন। আমরা তো বাস্তবটাকেও অনেক ভদ্র বলে মানুষের কাছে সবভাবে তুলে ধরতে পারছি না। আপনি বলছেন ফাল্গুনীদি, বিরোধিতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেস বা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছেন সবটাই ম্যানমেড। দেখুন এখন মনে হচ্ছে তাই। তাপসী মালিকের যে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তার বডি পাওয়া যাচ্ছিল না, এখন তিনি একবারও গেছেন? তার যে স্মৃতিসৌধে তো এত বড় বড় ঘাস হয়ে গেছেন, আমি বলছি না পুরোটাই, দেখুন আমি বলছি না সিপিএম করেছে, সিঙ্গুর আন্দোলনে বিজেপি তো সাপোর্ট না, আমরা করেছি, আমরা আন্দোলনগুলোকে সমর্থন করেছি। দেখুন তাপসী মালিকের কিছু হয়নি এটা বলছি না, হয়েছে। তার মানে একটা রেজিমেন্টেড পার্টি তারা বুঝতে পারলো না একটা ম্যানমেড আন্দোলন। না না, বিষয় আমি সেটা বলিনি, আমি বলছি ঘটনা ঘটেনি এটা নয়, ঘটনা ঘটেছে, কিন্তু এই যে উনি ধর্নায় বসেছিলেন, উনার আন্দোলনে এতটা খেয়ে দিয়ে ধর্নায় বসেছেন, অনশনে বসেছেন, এটা তো ম্যানমেড, উনি তৈরি করেছেন। অ্যাকচুয়ালি তো উনি খেয়ে ধর্না দিয়েছেন, বলুক না যে আমি একটু ইস্যুতে ফিরি, মানে মানুষের যে তাদের যে ফেথটাকে নেয়ার জন্য উনি করেনি এমন, কখনো ফেটটি বেঁধেছেন, কখনো কেঁদেছেন, কখনো ওই আমি বুঝলাম, কখনো বিধানসভায় ঢুকে তছনছ করে দিয়ে। বেশ বুঝলাম আমি, উনি বিরোধিতা যখন করছেন, যখন উনি বিরোধী নেত্রী, তখন তার এই ভূমিকা, তার সমালোচনা আজকে আপনি করছেন যখন উনি মুখ্যমন্ত্রী হিসেবে উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন আপনারা তারও বিরোধিতা করছেন। এটা কিভাবে সম্ভব? মানে একজন মানুষ যিনি বিরোধিতায় যখন ছিলেন তখন আপনারা তার বিরোধিতা করছেন, এখন না আমরা বিরোধিতা করিনি। আমি বলছি আমরা বিরোধিতা করছি না, দক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন। না না, আমরা কিন্তু ওটার বিরোধিতা করছি না, আমরা বলছি উনি এটাকে এতটাই বাড়িয়ে তৈরি করেছিলেন, যেটা অনশনটা আমরা বারবার বলছি, পরে আমরা জানতে পেরেছি যে তিনি অনশন করার পর তার ওয়েট বেড়ে গেছে, তো আমরা পরে জেনেছি না উনি খেয়ে অনশন করে। তার মধ্যে যে তার যে এই যে কৃত্রিমতা ছিল, মানে এই যে আন্দোলন, এখন যেটা উনি করছেন আপনারা তো এটাকেও কোনোভাবেই আমল দিতে চাইছেন না। আমল আমরা দেবো কেন? পাবলিক দিচ্ছে না, পাবলিক দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। না না, পাবলিক দিচ্ছে বলে তৃণমূল ক্ষমতায় আছে, প্রতিবার ক্ষমতায় আসছে, 24 হোক 26 হোক, এই যেটা পার্থদা বলেই দিলেন, 26 ক্ষমতা আসছে। একদম ঠিক বলছেন। আমি বলছি মমতা ব্যানার্জি 34 বছরের জগদ্দল পাথরকে যখন সরিয়েছে, বিজেপির বহু নেতা কর্মী আম আদমি এই মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে, তখন আমাদের ভোটার পার্সেন্টেজ ছিল 2, আজকে আমাদের ভোটের পার্সেন্টেজ আছে 40, উনাদের 45, 5% মানুষ ওদের সাথে আছে, যেটা ওদের সাথে আছে সেটা হচ্ছে ভুয়া ভোটার, সেটা হচ্ছে এই পেশি শক্তি, সেটা হচ্ছে ব্যালট ওই রাস্তায় পড়ে থাকা, আসল মানুষ উনার কাছে নেই। ঠিক ভোট হোক, দেখুন মানুষ বিজেপির সাথে আছে, ওদের সাথে নেই। ছোট করে এইখানে একটু পার্থদার কাছে জানতে চাই, 40% ভোটের দাবি করছেন ফাল্গুনীদি, পার্থদা কি মনে হচ্ছে 26-এ 40%টা কোথায় গিয়ে পৌঁছাবে? আমরা 50%-এর উপর ভোট পেয়ে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে 200-র বেশি আসন নিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই শোয়ে আমরা বলছি, নিশ্চিতভাবে ভোটের পরবর্তী শোয়ে আমরা এই কথাটা আবার গর্বের সঙ্গে। বেশ গৌরবদা, আসলে বেশ আমি পার্থদা আবারও আসবো আপনার কাছে, আসবো দাদা, তার আগে একটু গৌরবদার কাছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে পার্থদা তখন বলবার সময় বলছিলেন যে কলকাতা শহরের বুকে কোনো পার্কিং বা কিসব মার্কেট এইসব রাখা যাবে না, একটু বাইরে নিয়ে যেতে হবে। আরে পার্থদা, আপনার মুখ্যমন্ত্রী, মানে আমাদের মুখ্যমন্ত্রী, আপনার দলের নেত্রী,
ওই যে নবান্নের 14-15 তলা দখল করে আছেন, ওই যে বাড়িটা তৈরি হয়েছিল, ওই বাড়িটা ব্যবসায়িক কারণে তৈরি করেছিল বামফ্রন্টের সরকার। আপনার মুখ্যমন্ত্রী ওখানে ব্যবসায়ীদের খেপিয়ে ওখানে ব্যবসায়ীদের যেতে দেননি, যার ফলশ্রুতি হচ্ছে আজকে এই কলকাতার এই অবস্থা। এই বড়বাজার বলুন, এই খিদিরপুর মার্কেট বলুন, এই অবস্থা। আপনি এইসব মুখ্যমন্ত্রীকে এইসব বলতে পারেন না গিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিম সরকার এখানে ফাল্গুনিদি বলছিলেন যে মুখ্যমন্ত্রী কি অনশন করতে গিয়ে তার ওজন বেড়ে গেছে। আরে ফাল্গুনিদি, রাজনাথ সিং জানতেন না? রাজনাথ সিং তো তখন দিল্লির নেতা ছিলেন। তথাগত রায় আপনাদের দলের রাজ্যের সভাপতি ছিলেন, তিনি গিয়ে রাজ্যে গেছিলেন মুখ্যমন্ত্রীর পাশে। আপনাদের দলের বিরোধী দলনেতা তিনি তখন ছিলেন সেই দলের সেনাপতি, তিনি জানতেন না? আজকে দাঁড়িয়ে আপনাদের মনে হচ্ছে বাংলার সর্বনাশটা করে যে বাড়িয়ে বাড়িয়ে বলছেন দিদি, নন্দীগ্রামে গুলি চলেছিল। দিদি আমি বলিনি, আমি আপনার কথা বলার সময় বলিনি। আপনি ভুল কথা বলছেন। কোনটা ভুল? আপনি বলছেন যে এইগুলো ঘটনা ঘটেছে। আমরা বলেছি উনি ওটাকে অতিরঞ্জিত করেছেন। উনার আপনাদের ঘটনা এই 34 বছরে শেষ করে দিয়েছেন। আরে ঘটনাটা কি? ঘটনাটা কি? ঘটনা নন্দীগ্রাম আন্দোলন, ঘটনা সিঙ্গুর আন্দোলন। সিঙ্গুর আন্দোলনটা কি? সিঙ্গুর আন্দোলনটা, সিঙ্গুরে কোনো আন্দোলন না। আপনাদের দলের বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন সিঙ্গুর আন্দোলনের নামে বাংলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনার দলের নেতা বলেছেন, আমরা বলিনি। আপনি কোথায় সিঙ্গুর আন্দোলন নিয়ে বলছেন? নন্দীগ্রামের যে ঘটনা, সেই বলবেন না। দিদি শুনুন না, ও দিদি শুনুন, শেষ করে দিয়েছেন ও দিদি শুনুন না, আপনি শুনুন। আরে শুনুন না, নন্দীগ্রামের যে ঘটনা, নন্দীগ্রামের যে ঘটনা, আপনার দলের বিরোধী দলনেতা প্রাক্তন তৃণমূলের নেতা তিনি বলেছেন যে নন্দীগ্রামের ঘটনা মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী সেদিকে সাজিয়েছিলেন। আপনি তাকে গিয়ে বলুন। একটু বিরত করি, আজকে শুনি, পশ্চিম বাংলার অবস্থা, হ্যাঁ বলছি, পশ্চিম বাংলার অবস্থা মুখ্যমন্ত্রীর, রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিকে ঠেলে দিয়েছেন, এরকম বাজারগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া, পশ্চিম বাংলা কলকাতা শহর জুড়ে যেভাবে পুকুর ভরাট থেকে শুরু করে জমি চুরি, সরকারি জমি থেকে বেসরকারি জমি যেভাবে চুরি হচ্ছে, তার বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় ছিল, বামপন্থীরা রাস্তায় আছে। কিন্তু এই সাজানো বিজেপি, সাজানো বিরোধী দলনেতা আজকে দাঁড়িয়ে তিনি কি টাকা মূল পার্টি না কি সব বলছেন। আরে দাদা, আপনি তো সেদিনকে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর ভূমিকায়, গণপরিবহনটা তুলে দিয়েছিলেন সেদিনকে। আর আজকে দাঁড়িয়ে মানুষ ফল পাচ্ছে যে কলকাতার গণপরিবহন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে বেসরকারি বাস থেকে সরকারি বাস, সরকারি মার্কেটগুলো যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার, রাজ্যের প্রধান শাসক দল যেভাবে দখলদারি চালাচ্ছে, তোলাবাজি চালাচ্ছে, সেখানে ব্যবসায়ীরা আজকে হচ্ছে যে ব্যবসা বন্ধ করে দেওয়ার জো হয়েছে। নন্দরাম মার্কেট বলুন, আর বাগরি মার্কেট বলুন, কিংবা মেহতা বিল্ডিং বলুন, বা বড় বাজারের বিভিন্ন এলাকা বলুন, আপনি কি খোঁজ নেবেন যেভাবে তৃণমূলের নেতারা 30 সেকেন্ড একদম। দেখুন, ট্রেড ইউনিয়নের নামে বিভিন্ন পরপর একের পর মিল কলকারখানা সব বন্ধ করে দিয়েছে সিপিএম। বড় বড় গলাবাজি করে কম্পিউটার তুলে দিয়েছে। আপনি তো বললেন, হ্যাঁ ফাল্গুনিদি বলুন খুব সংক্ষেপে। দেখুন, একটা বিষয় হচ্ছে, যখন মমতা ব্যানার্জিকে আপনাদের মনে আছে উনি বলছেন, যখন কালকে 50,000 1 লাখ টাকার কথা একজন প্রতিবাদ করেছিলেন, তখন তিনি কিন্তু আঙুল তুলে বলেছিলেন তুমি বলার কে। আমরা এটা লক্ষ্য করে দেখেছি। শিলাদিত্য যখন সারের দামের কথা বলেছিল, তখন বলেছিল ওকে মাওবাদী। তানিয়া ভরদ্দার যখন প্রতিবাদ করেছিল, তখন তাকে বলেছিল ওকে এরা মাওবাদী, আমি চিনতে পারি। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, এবং আমরা ওই অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন এঁকেছিল, তার কি দশা হয়েছিল সবাই জানি। তো এখানে অন্যায়ের প্রতিবাদ, অভিযুক্ত থাকবে, কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো আমরা দেখেছি
আগুন লাগার সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন উনি। কিভাবে এই ব্যাপারটা নিয়ে কি দেখুন, শুধু রাজনীতি হবে? খুব সংক্ষেপে আপনার উত্তর চাইবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবতই সেখানে দৌড়ে গেছেন, তাদের পাশে থাকবার প্রয়াস জারি রেখেছেন, কম্পেনসেশন ঘোষণা করেছেন। ফাল্গুনিদি বললেন আজকে এখানে গণতান্ত্রিক পরিসর আছে বলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা যায় এবং এখানে কথোপকথন করা যায়। বহু রাজ্য আছে কালকে পুলিশের অফিসার চমকাচ্ছিল কেন ব্যবসায়ীদের? সেখানে পৌঁছতে পারেন, এটাই দুর্ভাগ্যজনক। এখানে বাংলার সঙ্গে অন্যান্য রাজ্যের পার্থক্য রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুখ্যমন্ত্রীদের সামনে গা খাসানো যায় না, এখানকার মানুষ পারে, এটাই বাংলা। তো স্বাভাবিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গিতে যেখানেই সমস্যা হয়েছে সেখানে তিনি পৌঁছেছেন, সেখানে তিনি পরিসর তৈরি করবার চেষ্টা করেছেন মানুষকে পরিষেবা দেওয়ার, এবং এখানেই অনন্যতা মুখ্যমন্ত্রী। একদমই। আপাতত আজকে প্রত্যেককে ধন্যবাদ দিতে হবে, কারণ সময় একদম শেষ, এবং যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন ক্যামেরার ওপার থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। প্রত্যেককে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN।